হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 এর আগের ক্লাসে আমি শ্বসন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমরা দেখেছিলে শ্বসনের মানব শ্বসনের কৌশল, উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন শ্বাস অঙ্গ এবং তাদের কার্যকারিতা। সেই প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমাদের শ্বসন দুভাগে বিভক্ত, একটি হলো বহিঃশ্বসন এবং একটি হলো অন্তঃশ্বসন অর্থাৎ কোষীয় শ্বসন। আগের ক্লাসে যেটা আমি পড়িয়েছি সেটা ছিল কিন্তু বহিঃশ্বসন। আজ আমরা যেটা পড়ব সেটা হলো অন্তঃশ্বসন অর্থাৎ কোষীয় শ্বসন। এর আগে সালোক সংশ্লেষ পড়তে গিয়ে আমরা জেনেছি যে সবুজ উদ্ভিদ সূর্য থেকে শক্তি সংগ্রহ করে খাদ্য তৈরি করে। সেই খাদ্যের মধ্যে ওই শক্তি স্থৈতিক শক্তিরূপে জমা থাকে। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা সমস্ত জীবেরা আমাদের সারাদিনে যাবতীয় কাজ করি। তাহলে এটা আমরা খুব ভালোভাবেই জানি যে খাদ্য আমাদের প্রতিদিন প্রত্যেকের প্রয়োজন। কেন? খাদ্য খেলে আমরা শক্তি পাবো। শক্তি দিয়ে কি হবে? সারাদিনের কাজ করার সামর্থ্য আমরা অর্জন করতে পারবো সেই শক্তি থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই খাদ্যকে ভাঙার জন্য, খাদ্য ভেঙে শক্তি বার করে আনার জন্য আমরা শুনেছি যে আমাদের অক্সিজেন গ্যাস প্রয়োজন। কারণ আগের দিন শ্বসন কৌশলে আমরা দেখেছি প্রশ্বাসে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। কেন এই অক্সিজেন প্রয়োজন, কিভাবে এই অক্সিজেন সাহায্য করে, সেই সব কিছুই আজকে আমরা বিস্তারিত আলোচনায় আসব। একটা ছোট্ট উদাহরণের, বাস্তব উদাহরণের মাধ্যমে একটু বোঝাই। কখনো যদি তুমি তোমার নাক আর মুখটা কিছু সময়ের জন্য হাত দিয়ে চেপে ধরো, নির্দিষ্ট কয়েক সেকেন্ড পরে তুমি দেখবে তোমাকে হাতটা সরিয়ে নিতে হচ্ছে। কারণ এই পরিস্থিতি বেশিক্ষণ চলতে থাকলে তোমার মনে হবে তুমি শ্বাসরোধ হয়ে বা দম বন্ধ হয়ে তুমি মারা যেতে পারো। অর্থাৎ কি, যে শ্বাস বায়ু ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারি না। আমরা প্রশ্বাসের সময় যে বাতাস গ্রহণ করি তার মধ্যে মূলত অক্সিজেন গ্যাসই কিন্তু আমাদের এই শ্বাসকার্যে সাহায্য করে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কোষীয় শ্বসন বলতে আমরা কি বুঝি? এটি এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে জারিত হয়ে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তির গতিশক্তি বা তাপশক্তি রূপে মুক্তি ঘটায় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাকেই বলা হচ্ছে শ্বসন অর্থাৎ কোষীয় শ্বসন। এবার এই যে শ্বসন বস্তু মধ্যস্থ শক্তির মুক্তি ঘটে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জানতে হবে আমাদের শ্বসন বস্তু কাকে বলে। শ্বসন চলাকালীন কোষের মধ্যে যে সমস্ত খাদ্য অক্সিজেন কর্তৃক জারিত হয়ে শক্তির মুক্তি ঘটাতে সাহায্য করে সেই খাদ্যকেই আমরা শ্বসন বস্তু বলবো। সেটা কার্বোহাইড্রেট হতে পারে, সেটা প্রোটিন হতে পারে, সেটা ফ্যাটও হতে পারে। সর্বক্ষেত্রে আমরা শ্বসন বস্তু হিসেবে যাকে খুব সাধারণ অর্থে মনে করি সে হলো আমাদের শর্করা বা কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল রূপ অর্থাৎ গ্লুকোজ। এবার আমি একটা অন্য জিনিসে আসবো, যেটা হলো, দেখো এখানে আমি লিখেছি দহন শ্বসনের পার্থক্য। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা টপিক। দহন মানে আমরা জানি যখন বাতাসে আমরা কোনো কিছু আগুন জ্বালাই বা পোড়াই সেটাকে আমরা দহন বলছি। তো এটার সঙ্গে শ্বসনের মিলই বা কোথায় আর অমিলই বা কোথায়? মিল বলতে এটুকুই যে এই দুটো প্রক্রিয়াতেই তাপ উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং শক্তির মুক্তি ঘটে। এবার অমিলগুলো একটু দেখে নিই। দহন একটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া। অজৈব রাসায়নিক কেন? এটা জীবদেহের বাইরে ঘটছে, পরিবেশে ঘটছে। উল্টো দিকে শ্বসন কিন্তু একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, কারণ এটা জীবদেহের মধ্যে ঘটছে। দহন এটা হলো অনিয়ন্ত্রিত। একে আগুন জ্বালালে এর ওপর উৎসেচকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু শ্বসন কিন্তু একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, কোষের মধ্যে ঘটে থাকা একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। দহনে তাপ এবং আলো দুটোই উৎপন্ন হয়, আর তাপের পরিমাণ অনেক বেশি। শ্বসনে কিন্তু আলো উৎপন্ন হয় না এবং যে তাপটা উৎপন্ন হয় তার পরিমাণও দহনের থেকে অনেক কম। দহনে যে শক্তিটা উৎপন্ন হয় তার দ্রুত মুক্তি ঘটে এবং সেটি কোথাও জমা হয় না, পরিবেশে ছড়িয়ে পড়ে। শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তার ধীরে ধীরে মুক্তি ঘটে, কারণ খাদ্যটা তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জারিত হয় এবং সেই শক্তি কিন্তু এটিপির মধ্যে সাময়িকভাবে জমা থাকে। দহন কিন্তু অক্সিজেন ছাড়া কোনো মতেই সম্ভব নয়। তুমি যদি কোনো কাগজকে বা কাপড়কে সম্পূর্ণ বদ্ধ একটা ঘর, যেখানে এক ফোঁটা অক্সিজেন নেই, আগুন জ্বালানোর চেষ্টা করো, সেখানে কিছুতেই তুমি আগুন জ্বালাতে পারবে না, কারণ এই আগুনটা জ্বালাতে গেলে আমাদের মুক্ত অক্সিজেনের প্রয়োজন। কিন্তু শ্বসন যখন আমি আলোচনা করব তোমরা দেখতে পাবে শুধুমাত্র মুক্ত অক্সিজেন নয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনও কিন্তু শ্বসনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাহলে এই গেল আমাদের দহন শ্বসনের পার্থক্য। এরপরে আমরা চলে আসি কোষীয় শ্বসনের প্রকারভেদ।
কোষীয় শ্বসনকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটি সবাত শ্বসন, একটি অবাত শ্বসন এবং একটি হলো সন্ধান। প্রথমে আসবো সবাত শ্বসনের কথায়। দেখো, সবাত শ্বসন শব্দটাকে, সবাত কথাটাকে দুটো পার্টে আমরা ভাঙতে পারি, একটা স এবং একটা বাত। এখানে বাত মানে কিন্তু বায়ু বা এয়ার, আর স মানে উপস্থিতি, অর্থাৎ বায়ুর উপস্থিতি বা প্রেজেন্স অফ এয়ার। বায়ুর উপস্থিতিতে যখন, অর্থাৎ বায়ু বলতে এখানে আমরা বুঝছি মুক্ত অক্সিজেন, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে যখন শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটাবে এবং কার্বন ডাইঅক্সাইড, জল ইত্যাদি তৈরি করবে, তাকে আমরা সবাত শ্বসন বলবো। এই সবাত শ্বসনের কিন্তু তিনটে পর্যায়ে সম্পন্ন হয়, একটি গ্লাইকোলাইসিস প্রথমটি, দ্বিতীয়টি হলো ক্রেবস চক্র এবং তৃতীয়টি হলো প্রান্তীয় শ্বসন। গ্লাইকোলাইসিস কিন্তু যে কোনো ধরনের শ্বসন, এই যে তিন ধরনের শ্বসন বললাম, এদের প্রত্যেকেরই কমন পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে, অর্থাৎ সবাত শ্বসনে যেমন পরের দুটো স্টেপও ঘটবে, অবাত শ্বসন বা সন্ধানে কিন্তু ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন ঘটবে না, কিন্তু গ্লাইকোলাইসিস ঘটবে। তাই যদি প্রশ্ন আসে সমস্ত রকম শ্বসনের সাধারণ পর্যায়টির নাম লেখো, উত্তর তোমরা লিখবে গ্লাইকোলাইসিস। পরবর্তী পর্যায়ে ক্রেবস চক্র। আচ্ছা, গ্লাইকোলাইসিসের ঘটনা কি ঘটছে? এখানে গ্লুকোজ বা শ্বসন বস্তু সে অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু এটিপি এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। পরবর্তী অংশ যেটা ক্রেবস চক্র, ওই উৎপাদিত পাইরুভিক অ্যাসিড একটা চক্রাকার রাসায়নিক বিক্রিয়ায় প্রবেশ করছে, যেখানে সে বিভিন্ন রকম অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে এটিপি উৎপন্ন করছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আর শেষে গিয়ে যেটা প্রান্তীয় শ্বসন আছে, সেটি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ঘটছে, কারণ ওখানে অবস্থিত কিছু উৎসেচক এই পর্যায়ের ধাপগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং এটা ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইটিএস এর মাধ্যমে ঘটছে, যেখানে ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রনগুলো বাহিত হয়ে শেষমেশ এটিপি উৎপন্ন করছে। এই তিনটের ডিটেল আমি আজকের পড়ারই পরবর্তী পর্যায়ে আলোচনা করব। এবার চলো আমরা দেখে নেব সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ। C6H12O6 যেটা আমাদের গ্লুকোজের সাধারণ সংকেত, তার সঙ্গে লাগছে 6O2 অর্থাৎ অক্সিজেন, উৎসেচকের সাহায্যে আমরা পাচ্ছি 6CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, 6H2 অর্থাৎ জল এবং 686 কিলো ক্যালোরি। এইটা হলো যখন শ্বসন বস্তু অর্থাৎ গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটবে, তখন কিন্তু শক্তির পরিমাণ আমরা এইটা পাবো। প্রশ্ন যদি আসে 1 গ্রাম অনুপরিমাণ গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হলে কত শক্তি পাওয়া যায়, উত্তর লিখবে 686 কিলো ক্যালোরি। পরবর্তীতে আমরা আসবো অবাত শ্বসন। দেখো, সবাতের মতো অবাতকেও আমরা দুটো পার্টে ভাঙতে পারি, অ এবং বাত। একই কথা, বাত মানে বায়ু অর্থাৎ এয়ার, মানে অক্সিজেন বা ফ্রি অক্সিজেন, আর অ মানে কিন্তু এখানে হলো অনুপস্থিতি বা অ্যাবসেন্স, তাহলে অ্যাবসেন্স অফ ফ্রি অক্সিজেন। এখানে শ্বসন বস্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতি ছাড়া কিন্তু কোনো অক্সিজেন যুক্ত যৌগের অক্সিজেনের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে শ্বসন বস্তু মধ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটায় এবং কার্বন ডাইঅক্সাইড, জল উৎপন্ন করে, তাকে আমরা বলছি অবাত শ্বসন। এটা কোথায় হয়? এটা বিভিন্ন অবায়ুজীবী জীব অর্থাৎ ইস্ট, প্রোটোজোয়া, কিছু প্রোটোজোয়ার মতো কিছু এককোষী প্রাণী, কিছু ব্যাকটেরিয়া যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা অন্য কোনো জীবদেহের ভেতরে বাস করে পরজীবী রূপে, যারা মুক্ত অক্সিজেনের মতো ফ্রি পরিবেশে বাস করে না, তাদের দেহে কিন্তু এটা দেখা যায়। আর এই প্রসঙ্গে বলে রাখি, সবাত শ্বসনের স্থান যদি কখনো জানতে চাওয়া হয়, তাহলে একদম এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বহুকোষী উন্নত জটিল উদ্ভিদ এবং প্রাণী, এমনকি আমাদেরও, সবাই যারা আমরা মুক্ত পরিবেশে বাস করি, সবার ক্ষেত্রে সবাত শ্বসন দেখা যায়। অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ দেখো, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, এখানে অক্সিজেনযুক্ত যৌগ হিসেবে আমরা ব্যবহার করছি 12NO3 অর্থাৎ নাইট্রেট। এটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দেহে ঘটছে, যার ফলে আমরা তৈরি হচ্ছে কি দেখতে পাচ্ছি, 6CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, 6H2O মানে জল, আর যেহেতু এখানে এটা নেওয়া হয়েছিল তাই এখান থেকে প্রোডাক্ট রূপে আমরা 12NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাচ্ছি এবং শক্তির পরিমাণ দেখো এর তুলনায় অনেক কম, যেহেতু খাদ্যটির আংশিক জারণ হচ্ছে তাই শক্তির পরিমাণও খুব কম, মাত্র 50 কিলো ক্যালোরি। এই পর্যায়ে কিন্তু শুধু গ্লাইকোলাইসিস ঘটে, কিন্তু ক্রেবস চক্র বা প্রান্তীয় শ্বসন ঘটে না।
আচ্ছা, তৃতীয় প্রকারভেদ যেটা কোষীয় শ্বসনের, যার নাম হলো সন্ধান। সন্ধান হলো এমন একটি প্রক্রিয়া, এখানে যে শ্বসন বস্তু সে জারিত হলে প্রথমে পাইরুভিক অ্যাসিডই তৈরি করবে, কারণ গ্লাইকোলাইসিস তো সাধারণ পর্যায় হিসেবে ঘটবেই। এবার যদি উদ্ভিদ কোষ হয় তাহলে সেই পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যালকোহল, আর যদি প্রাণী কোষ হয় তাহলে সেই পাইরুভিক অ্যাসিডটি পরিবর্তিত হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিডে। এই সন্ধান অ্যাকচুয়ালি দু ধরনের হয়, এবং সন্ধান প্রক্রিয়ার উৎপাদিত বস্তুটি কি তার নামের ওপর নির্ভর করছে আমরা সন্ধানটিকে কি নামে ডাকছি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহলের মধ্যে কোহল কথাটি আছে, তাই এই সন্ধানকে আমরা বলছি কোহল সন্ধান। আর প্রাণীর ক্ষেত্রে এই সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাই এই নাম অনুসারে এটাকে আমরা বলছি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তাহলে কোহল সন্ধান কাকে বলবো? যে প্রক্রিয়ায় শ্বসন বস্তু ইস্টের দেহে, অর্থাৎ উদ্ভিদের দেহে, ছত্রাকের দেহে ইস্ট নিঃসৃত উৎসেচক জাইমেজের প্রভাবে, নামটা মনে রাখবে জাইমেজ, এই যে উৎসেচকটা এখানে লিখেছি এই উৎসেচকের নাম হলো জাইমেজ, যেটা ইস্টের দেহ থেকে পাওয়া যায়, এবং এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। কোহল সন্ধানে ব্যবহৃত উৎসেচকটির নাম লেখো, বলতে হবে জাইমেজ। তো আংশিক রূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল C2H5OH, এটা ইথাইল অ্যালকোহলের সংকেত, কার্বন ডাইঅক্সাইড এবং খুবই কম শক্তি, যেহেতু আংশিক জারণ তাই আংশিক শক্তির মুক্তি ঘটাচ্ছে, তাকে আমরা বলছি কোহল সন্ধান। আর যখন শ্বসন বস্তু প্রাণী কোষের ক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত উৎসেচকের দ্বারা জারিত হয়ে প্রথমে পাইরুভিক অ্যাসিড এবং সেই পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তী পর্যায়ে ল্যাকটিক অ্যাসিড, সংকেত দেখো লিখেছি CH3CHOH COOH, এবং তার সঙ্গে খুবই সামান্য পরিমাণ মাত্র 36 কিলো ক্যালোরি শক্তির মুক্তি ঘটাচ্ছে, তাকে আমরা বলছি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোহল সন্ধান প্রক্রিয়ায় তো তাহলে আমরা অ্যালকোহল তৈরি করতে পারছি, আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান এটা দুধের ক্ষেত্রে হচ্ছে। দুধের যে ল্যাকটোজ শর্করা, তার মধ্যে যদি একটু ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকে তাহলে সে কিন্তু এই সন্ধান ঘটিয়ে দুধ থেকে ছানা, দুধ থেকে পনির, দুধ থেকে দই ইত্যাদি বিভিন্ন পদার্থগুলো তৈরিতে আমাদের সাহায্য করবে। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা খুব ভালো করে জেনে রাখবো। সন্ধানের এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে অ্যালকোহল ইন্ডাস্ট্রি, অর্থাৎ মদ্য শিল্প যেটাকে আমরা বলি, সেখানে বিভিন্ন ধরনের অ্যালকোহল, সুরা, ভিনিগার ইত্যাদি তৈরি করা হয়। বেকারি শিল্পে পাউরুটি, বিস্কুট ইত্যাদি তৈরির কারখানায় এই পদ্ধতিকে কাজে লাগানো হয়, এবং দুধ থেকে যে দুধের বিভিন্ন উপজাত দ্রব্য, দই, ছানা, মাখন, পনির, চিজ ইত্যাদি তৈরি করতেও আমাদের এই সন্ধান কাজে লাগে। তাহলে এই গেল আমাদের কোষীয় শ্বসনের প্রথম অংশটা। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনায় ফিরে আসছি এই শ্বসনের পরে, যেটা আমাদের আছে যে এই গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসনের বিস্তারিত আলোচনায়। চলে এসেছি পরবর্তী পর্যায়ে, যেখানে সবাত শ্বসনের বিভিন্ন ধাপগুলো আমরা আলোচনা করব। প্রথমে আসছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এমন একটি পর্যায় যেখানে গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সহায়তায় আংশিকভাবে জারিত হয়ে 2 অণু এটিপি, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এবং আমরা মনে রাখবো এখান থেকে একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে, এটি আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঘটে, এবং এই প্রক্রিয়ার সমস্ত পর্যায়গুলি পর্যবেক্ষণ করেছিলেন 3 জন বিজ্ঞানী, এমডেন, মেয়ারহফ এবং পার্নেস। তাই ওনাদের 3 জনের নামের প্রথম অক্ষরগুলোকে ব্যবহার করলে আমরা পাই ইএমপি, তাই গ্লাইকোলাইসিসকে আমরা কিন্তু ইএমপি পদও বলে থাকি। প্রশ্ন আসে শ্বসনের কোন পর্যায়কে ইএমপি পদ বলা হয় এবং কেন বলা হয়। গ্লাইকোলাইসিস পর্যায়ে চলে আসি, ধাপগুলো সহজ করে একটু দেখিয়েছি, খুব বেশি উৎসেচকের নাম আমি এখানে দেখাইনি, একদম সহজে। এই ক্লাসের জন্য তো তোমাদের গ্লাইকোলাইসিসের স্টেপ অতটা ইম্পর্টেন্ট নয়, পরে গিয়ে 11-12 এগুলো ডিটেলে পড়তেই হয়। প্রথমে যে গ্লুকোজ আসছে, গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি গ্লুকোজ 6 ফসফেট। সেই গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেট। ফ্রুক্টোজ 1,6 ফসফেট থেকে 2 ধরনের যৌগ আসছে, একটা 3-ফসফোগ্লিসারালডিহাইড, একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, DHAP সংক্ষেপে লিখেছি, যার সম্পূর্ণ নাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এদের থেকে ফাইনালি আমরা পাচ্ছি 2-ফসফোগ্লিসারালডিহাইড, সেখান থেকে 2-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পাচ্ছি, সেখান থেকে বিভিন্ন অন্তর্বর্তী যৌগ, ফাইনালি গিয়ে আমরা পাচ্ছি 2 অণু পাইরুভিক অ্যাসিড, এবং এই গোটা পর্যায়টার শেষে গিয়ে মোট 2 অণু এটিপি আমাদের তৈরি হবে।
এই যে পাইরুভিক অ্যাসিডটা আমার তৈরি হলো গ্লাইকোলাইসিসের শেষে, এই পাইরুভিক অ্যাসিড কিন্তু আমার ক্রেবস চক্রে প্রবেশ করবে কিভাবে? পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি হবে, CoA, অ্যাসিটাইল CoA বা কোএনজাইম এ তৈরি হবে। এই অবস্থায় ও চক্রের ভেতরে প্রবেশ করবে, মানে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করেই ও প্রথম যে পদার্থটি তৈরি করবে তার নাম হলো সাইট্রিক অ্যাসিড, সংক্ষেপে লিখেছি। এবার যেহেতু ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত বস্তু সাইট্রিক অ্যাসিড, তাই একে আমরা সাইট্রিক অ্যাসিড চক্রও বলে থাকি। আবার সাইট্রিক অ্যাসিডে যদি আমরা দেখি 3টে কার্বক্সিল গ্রুপ আছে, COH গ্রুপ, এটা 3টে রয়েছে, তাই জন্য সাইট্রিক অ্যাসিডকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA চক্রও বলে থাকি। ক্রেবস চক্রকে আমরা TCA চক্র বলি। দুটো শর্ট কোশ্চেন, একে সাইট্রিক অ্যাসিড চক্র কেন বলে, একে TCA চক্র কেন বলে। এই সাইট্রিক অ্যাসিড থেকে বিভিন্ন উৎসেচকের সাহায্যে কখনো 6 কার্বনযুক্ত, কখনো 5 কার্বনযুক্ত, কখনো 4 কার্বনযুক্ত সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, নানান ধরনের অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে শেষমেশ তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা দিয়ে এই বিক্রিয়া শুরু। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোএনজাইম এই কিন্তু বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড শুরু করেছিল। অর্থাৎ এটা একটা চক্র, যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই এসে শেষ হচ্ছে। এই চক্রটা বিজ্ঞানী হ্যান্স ক্রেবস প্রথম বর্ণনা করেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে আমরা বলছি ক্রেবস চক্র। হয়ে গেল আমাদের কোষীয় শ্বসনের দুটো পর্যায়, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র। আর পড়ে আছে লাস্ট পর্যায়, যেটা প্রান্তীয় শ্বসন। ক্রেবস চক্র থেকে আমরা NADH+ বা FADH2 এই ধরনের কিছু যৌগ পেয়ে থাকি, যেগুলো আমার প্রান্তীয় শ্বসনের শেষ পর্যায়ে গিয়ে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার পর্দার গায়ে যে ঘটনাটা ঘটছে, সে আমাকে কি দেবে? NAD+ দেবে, H+ দেবে এবং ইলেকট্রন দেবে। এই ইলেকট্রনগুলো মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে, যেমন সাইটোক্রোম রয়েছে, আরও অনেক ইলেকট্রন বাহক রয়েছে, বাহিত হয়ে সব শেষে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল উৎপন্ন করবে। এবং প্রতিবার ইলেকট্রনগুলো বাহিত হওয়ার সময় ইলেকট্রন থেকে যে শক্তি নির্গত হবে সেটাই কিন্তু ATP তৈরিতে সাহায্য করবে। এবং সর্বমোট শ্বসন শেষ হওয়ার পরে টোটাল ATP যেটা আমার উৎপন্ন হবে সেটা কিন্তু আমার হবে 38 অণু। তাহলে একটা সবাত শ্বসনে মোট ATP তৈরি হচ্ছে কিন্তু 38 অণু। লাস্ট পর্যায়ে আজকে চলে এসেছি একদম, যেখানে আমরা আলোচনা করব শ্বসনের গুরুত্ব বা তাৎপর্য। সালোক সংশ্লেষের শেষেও এইভাবে আমরা তাৎপর্য আলোচনা করেছিলাম, আজকে করব শ্বসনের। শ্বসনের প্রথম এবং প্রধান তাৎপর্য যেটি, সেটি হলো শক্তির মুক্তি এবং রূপান্তর। প্রশ্ন আসে, শক্তির মুক্তি এবং রূপান্তর বলতে কী বোঝো? সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষে যে সৌরশক্তিকে সংগ্রহ করে তার দেহে আবদ্ধ করে, আমরা প্রাণীরা খাদ্যের মাধ্যমে সেই শক্তিকে পাই। তারপরে যখন সবাত শ্বসনে অক্সিজেন দ্বারা সেই খাদ্যের সম্পূর্ণ জারণ ঘটানো যায়, সেই শক্তির কিন্তু গতিশক্তি বা তাপশক্তি রূপে মুক্তি ঘটে। এটা আমি শ্বসনের শুরুতেই বলেছি। এবং এই গতিশক্তি বা তাপশক্তি দিয়ে আমরা আমাদের সারাদিনের চলাফেরার যাবতীয় কাজকর্মগুলো করে থাকি। যেমন ধরো, আমাদের স্তন্যপায়ীদের রক্ত গরম, এটা আমরা জানি। এই গরম রাখতে সাহায্য করে কিন্তু শ্বসনে উৎপন্ন তাপশক্তি। জোনাকি বলে একটা প্রাণীর কথা আমরা সবাই জানি, যে বিখ্যাত কেন? তার দেহ থেকে নাকি আলো বের হয়, অন্ধকারেও জোনাকি দেখলে চেনা যায়। ওই যে আলোটা বের হয়, ওর মধ্যে তো কোনো ব্যাটারি বা বাল্ব সেট করা নেই। ওটা হলো ওদের ক্ষেত্রে শ্বসনে উৎপন্ন শক্তিটা আলোক শক্তি হিসেবে কাজ করে। আমার তোমার শরীরে যেটা তাপ শক্তি হিসেবে কাজ করবে, জোনাকির ক্ষেত্রে সেই শক্তির মুক্তি ঘটছে আলোক শক্তি, এবং দেহ থেকে আলো বেরোচ্ছে। ইলেকট্রিক রে বলে একটা মাছ আছে, যার নামটাই ইলেকট্রিক। কেন? ওকে ছুলেই কারেন্ট মারি, ওর গা থেকে বিদ্যুৎ তৈরি হয়। ওদের ক্ষেত্রে শ্বসনে উৎপন্ন শক্তিটা, যেটা আমার ক্ষেত্রে তাপ শক্তি, জোনাকির ক্ষেত্রে আলোক শক্তি, ইলেকট্রিক রে মাছের ক্ষেত্রে ওটা কিন্তু বিদ্যুৎ শক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই শক্তির মুক্তি কোথাও আলোক রূপে, কোথাও বিদ্যুৎ রূপে, কোথাও তাপ শক্তি রূপে ঘটছে, এবং যে যার মতো করে সেই শক্তিকে ব্যবহার করে বেঁচে থাকছে। দ্বিতীয় শ্বসনের যে তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের একটা তাৎপর্য আমরা সালোক সংশ্লেষেও পড়েছিলাম। সেটা হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষায়। ওখানে আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষের ভূমিকা। আজকে আমরা দেখব শ্বসনের ভূমিকা। আরেকবার তোমাদের মনে করিয়ে দিই, এই পরিবেশে অক্সিজেন আছে 20.60% এবং কার্বন ডাইঅক্সাইড রয়েছে 0.03%।
এবার বলি সালোক সংশ্লেষের পড়াটা একটু মনে করে দেখো। গাছ যখন সালোক সংশ্লেষ করে তখন কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। আর পরিবেশে ত্যাগ করে কোন গ্যাস? অক্সিজেন। তাহলে সমস্ত সবুজ উদ্ভিদ সারাদিন ধরে যদি এইভাবে সালোক সংশ্লেষ করতে থাকে তাহলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়ার কথা আর অক্সিজেন বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমরা সমস্ত জীবেরা, সেটা গাছ সহ বলছি, সমস্ত জীবেরা আমরা দিবারাত্র যখন শ্বসন করি আমরা কিন্তু কোন গ্যাস গ্রহণ করছি? অক্সিজেন। আর ত্যাগ করছি কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। তাহলে যেটুকু ঘাটতি সালোক সংশ্লেষের দ্বারা হয় সেই ঘাটতি আমরা শ্বসনের মাধ্যমে পূরণ করছি। এইভাবে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সমতা বজায় থাকছে। আজকে তাহলে এই পর্যন্তই। শ্বসন আমাদের কমপ্লিট হলো। পরের দিন নিউট্রিশন নিয়ে আমি আবার ফিরে আসবো। থ্যাংক ইউ।